সকাল থেকেই টিপটিপ করে বৃষ্টি হয়ে চলেছে। আকাশ ঘন কালো মেঘে ঢাকা। যত বেলা বাড়ছে ততই বৃষ্টির বেগও বাড়ছে। দুপুরের পর থেকে আরও ঘন কালো হয়ে এলো আকাশ। ভরা ভাদ্র মাসের এই বাদলা দিনে একা একা বাড়িতে বসে থাকতে ভালো লাগে না। ভাবলাম একটু বেরিয়ে পড়ি। কিশোরীর বাড়ি গিয়ে দেখি যদি তাকে পাই তাহলে দুজনে মিলে তারানাথের বাড়ি যাওয়া যাবে। এমন ঘন বর্ষার দিনে তারানাথের গল্পের কোনো তুলনা নেই। ভাবতে ভাবতেই শুনি দরজায় খটখট শব্দ। বিভূতি, আরে এই বিভূতি, বাড়ি আছো নাকি? চেনা গলা। তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিতেই দেখি ছাতা মাথায় কিশোরী দাঁড়িয়ে। একগাল হেসে বলল, কি হে, এমন সুন্দর দিনটা কি ঘরে বসেই কাটিয়ে দেবে নাকি? চলো একবার ঠাকুরমশাইয়ের বাড়ি ঘুরে আসা যাক। এত বৃষ্টিতে যাবো কি করে বলো তো? লাইনে জল জমেছে বলে তো ট্রাম বন্ধ। বাস তো চলছে, চলো না, একটু কষ্ট করেই যাওয়া যাক। জানো তো, কষ্ট করলে তবেই কেষ্ট মেলে। তা বটে। বলেই আর সময় নষ্ট না করে ছাতা হাতে বেরিয়ে পড়লাম। তারানাথের মঠ লেনের বাড়িতে গিয়ে যখন পৌঁছলাম তখন সন্ধে হয়। দরজায় কড়া নাড়তেই চারি বেরিয়ে এলো। আমাদের দেখে বলল, এমা, একেবারে যে ভিজে গেছেন কাকাবাবু। আসুন আসুন, ভেতরে আসুন, আমি আদা দিয়ে এক্ষুনি চা করে আনছি। চারির এই আন্তরিক ব্যবহারের জন্যই মেয়েটাকে এত ভালো লাগে, যেন আমাদের ঘরের মেয়ে, নিজের মেয়ে। দুজন ছাতা দুটো বাইরে রেখে তারানাথের ঘরের দিকে যেতেই শুনতে পেলাম ঠাকুরমশাই গুনগুন করে গাইছেন, দুর্গতি হরা কতদিন তোর করুণা হবে, কোলে তুলে নিবি, বাসনা জুড়াইবে। আমাদের দেখেই তারানাথ গান বন্ধ করে সহাস্যে বলল, আরে এসো এসো, আরে তোমাদের কথাই ভাবছিলুম। আজ এমন ভরা বর্ষার দিনে তোমরা না এলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। কিশোরী খাটের পাশে রাখা মাদুরখানা পাততে পাততে বলল, আজ কিন্তু আপনার দ্বিতীয় মহাবিদ্যার গল্প শোনাবার কথা ছিল, মনে আছে তো? তারানাথ ততক্ষণে আমার বাড়িয়ে দেওয়া পাসিং শো এর প্যাকেটটা খুলে ফেলেছে। সেখান থেকে একটা সিগারেট বের করে ধরাতে ধরাতে হাসি মুখে বলল, আছে আছে, মনে আছে বই কি। আরে আজ তোমাদের তারা মার গল্প শোনাবো বলেই তো মায়ের গান গাইছিলুম, বুঝলে কিশোরী। মনে যদি ভক্তি আর বিশ্বাস না থাকে, যদি মনের মধ্যে দয়া মায়া করুণা না থাকে, তবে যতই মন্ত্র আওড়াও আর যাগ যজ্ঞ সব সাধনা যাই করো না কেন, আখেরে কোনো কিছুই পাবে না। এ আমার নিজের চোখে দেখা। কিশোরী বলে উঠল, কিরকম, কি দেখেছিলেন আপনি? সিগারেটে গোটা কতক সুকটান দিয়ে নিয়ে তারানাথ হাসতে হাসতে বলল, বলছি সব বলছি। আরে সে কি আর আজকের কথা? তখন সবে মধুসুন্দরী দেবী আমাকে ছেড়ে গেছেন। আমি খ্যাপার মতো বরাকরের তীরে তীরে ঘুরে বেড়াই। আমার না আছে স্নান, আর না আছে খাওয়া, না আছে ঘুম। সারাদিন শুধু চোখের সামনে মধুসুন্দরী দেবীকেই দেখি। মনে মনে সারাদিন তার সঙ্গেই কথা বলি, সারা রাতও কেটে যায় তারই সঙ্গে। এই সময় কোথায় কোন গ্রামের লোকজন আমাকে ধরে নিয়ে তাদের বাড়িতে রেখে দিয়েছিল। তারাই আমার সেবা যত্ন করে ওষুধপত্র খাইয়ে আমাকে মোটামুটি সুস্থ করে বাড়িতে পৌঁছে দিয়ে যায়। এরপর তো বাড়িতে আমায় একরকম নজরবন্দি করে রেখে দিল। সারাদিন কেউ না কেউ কাছে কাছে থাকে, একা একা যেতে দেয় না কোথাও। একদিন কানে এলো
আমার জন্যে নাকি পাত্রী দেখা হচ্ছে। শুনলাম মেয়েটি ওই গ্রামেরই এক দরিদ্র ব্রাহ্মণ কন্যা, মাত্র 12-13 বছর বয়স। আমি তখন ভাবলুম, আমার জীবন তো বরবাদ হয়ে গেছেই, এখানে থাকলে আরও একটা নিষ্পাপ ছোট মেয়ের জীবনও নষ্ট হবে। কাজেই যেভাবেই হোক বাড়ি থেকে আমাকে পালাতেই হবে। কিন্তু পালাবার সব পথ বন্ধ। এমনকি রাতে যখন ঘুমাই তখনও আমার মা দরজার সামনে বিছানা করে শুয়ে থাকেন, সারা রাত জেগে পাহারা দেন আমাকে। কি করব কিছুতেই ভেবে পাচ্ছি না। এই পর্যন্ত বলবার পর চারি এসে হাজির হলো, হাতে কাঁসার থালায় 3 কাপ ধোঁয়া ওঠা চা আর মুড়ি মাখা। মুড়ি দেখে কিশোরীর এতক্ষণে মনে পড়ে গেল। সে তার জামার পকেট থেকে 1 ঠোঙা গরম আলুর চপ আর পেঁয়াজি বের করে থালার ওপর রেখে বলল, আসুন ঠাকুরমশাই, চারিমা চা নিয়ে এসেছে। গরম গরম মুড়ি, চপ আর চা খেয়ে নেওয়া যাক, তারপরে না হয়। আরে আরে তোমরা খাও না, আমি খেতে খেতেই গল্প বলে যাচ্ছি। এই বলে 1 মুঠো মুড়ি মাখা আর 8খানা মুচমুচে আলুর চপ মুখে পুরে চিবোতে চিবোতে গল্প বলে যেতে লাগলো। একদিন বেশ গভীর রাত, তখন হঠাৎ আমার প্রাকৃতিক প্রয়োজন পড়ল। কানে পইতে জড়িয়ে মাকে বললাম, মা একটু বাইরে যেতে হবে। মা দরজা ছেড়ে একটু সরে গিয়ে বললেন, যা, কিন্তু যাবি আর আসবি, বুঝেছিস? শোন, একদম দেরি হয় না যেন। আমি বাইরে বেরিয়ে দেখি উঠোন ভরা ফটফট করছে জ্যোৎস্না। চাঁদের আলোর জোয়ারে যেন পৃথিবীটা ভেসে যাচ্ছে। উঠোনের এক কোণে গিয়ে প্রাকৃতিক কাজ সেরে যেই পিছন ফিরেছি, অমনি আমার মনে হলো কে যেন খিলখিল করে হেসে উঠল। আমি চমকে চারিদিকে তাকাতে লাগলাম, কিন্তু কই, কোথাও তো কেউ নেই। আবার খিলখিল করে সেই হাসির শব্দ। এবার মনে হলো শব্দটা যেন আকাশের দিক থেকে আসছে। আমি আকাশের দিকে চাইলাম। আমার সমস্ত শরীরের রক্ত যেন হিম হয়ে এলো। দেখলাম সেই জ্যোৎস্না ধোয়া নীল আকাশের বুকে পেঁজা তুলোর মতো খণ্ড খণ্ড মেঘ ভেসে যাচ্ছে, আর সেই টুকরো টুকরো মেঘের মাঝখানে দাঁড়িয়ে আছে আমার সেই মধু সুন্দরী দেবী। তার মুখে কি মধুর হাসি! সে হাসি থেকে যেন মধু ঝরে পড়ছে। আমূল মুখ তুলে তাকাতেই দেবী হাত বাড়িয়ে আমাকে ডাকতে লাগলো, আয় না। আরে ভয় কি তোর? আমি ডাকছি তো, আয়, আমার কাছে আয়। এতদিন বাদে মধুসুন্দরী দেবীকে দেখে আর তার মুখ থেকে ওই রকম ডাক শুনে আমি যেন স্থান, কাল, পাত্র সব ভুলে গেলাম। ভুলে গেলাম যে আমার গর্ভধারিণী জননী আমার অপেক্ষায় বসে আছেন আমার ঘরের দুয়ারটিতে। আমি কোনো দিকে না চেয়ে সদর দরজার খিল খুলে বাইরে বেরিয়ে পড়লাম। তখন এই রকম ভাদ্র মাস, শুক্লা ত্রয়োদশীর রাত, ফুটফুটে জ্যোৎস্না। চারিদিকে বনে বাদাড়ে ঝিঁঝি পোকা ডাকছে। যতদূর চোখ যায় কোথাও কোনো জনমানবের চিহ্ন মাত্র নেই। কেবল 2-1টা রাস্তার কুকুর আমাকে দেখে 2-4 বার ঘেউ ঘেউ করে ডেকে উঠল। আমি হন হন করে এগিয়ে চলেছি। মাঝে মাঝে কালো আকাশের দিকে তাকালেই দেখতে পাচ্ছি মধুসুন্দরী দেবী ঠিক তেমনি মেঘের মাঝখানে দাঁড়িয়ে আঙুল তুলে আমাকে ইশারা করে ডেকে চলেছেন, আর তার মুখে সেই রকম বিচিত্র হাসি।
আমি তাকে অন্ধের মতো অনুসরণ করে যেতে লাগলাম। তারানাথ তার খাওয়া শেষ করে এবার একটু থামল। প্যাকেট থেকে আবার একটা পাসিং শো বের করে ধরাবার উদ্যোগ করতেই কিশোরী বলল, তারপর কি হলো ঠাকুরমশাই? তারানাথ ধীরে সুস্থে সিগারেটটা ধরিয়ে টান দিতে দিতে বলল, তারপর কতক্ষণ যে ওইভাবে মাঠ ঘাট বন বাদাড় ভেঙে পাগলের মতো একটানা হেঁটে গেছি সে আমার খেয়াল নেই। খেয়াল যখন হলো তখন দেখি আমি একটা ঘন জঙ্গলের মধ্যে এসে পড়েছি। আমার সামনে খানিকটা দূরে একটা আলো জ্বলছে দেখলাম, বেশ বড় আলো। লক্ষ্য করে দেখলাম সেটা কোনো সাধারণ আলো নয়, আগুন। বোধ হলো কেউ বনের মধ্যে এই গভীর রাত্রে আগুন জ্বালিয়ে হোম যজ্ঞ করছে। তবে কি কোনো কাপালিক? আমি আবার আকাশের দিকে তাকালাম, কিন্তু মধুসুন্দরী দেবী তখন কোথায় অদৃশ্য হয়ে গেছেন। এত বড় আকাশের কোথাও কোনো কোণেও আর তাকে দেখতে পেলাম না। ভাবো একবার অবস্থাটা। সেই ঘন অন্ধকার নির্জন বনের মধ্যে যখন ঢুকেছিলাম তখন ছিলাম একটা ঘোরের মধ্যে। বলতে গেলে বাহ্য জ্ঞান ছিল না তখন, কিন্তু এখন মধুসুন্দরী দেবী অন্তর্ধান করায় আমার স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। আমার চারিদিকে শুধু বিশাল বড় বড় গাছ আর জমাট জমাট অন্ধকার। তার মধ্যে শুনতে পেলাম জলদ গম্ভীর গলায় বীজ মন্ত্র উচ্চারণের ধ্বনি। হ্রিম স্ত্রিম হম ফট্ট স্বাহা, হিম স্ত্রিম হম ফট্ট স্বাহা। আমি পায়ে পায়ে এগিয়ে গেলাম। দাউ দাউ করে হোমের আগুন জ্বলছিল বিশাল একটা হোম কুণ্ডের মধ্যে। সেই আগুনের লেলিহান শিখা যেন করাল রসনা বের করে মহাশূন্যের দিকে ছুটে যেতে চাইছে। হোম কুণ্ডের সামনে বসে একজন ভীষণ দর্শন কাপালিক মন্ত্রোচ্চারণ করে মা তারার ধ্যান করে চলেছে। আমি কাপালিক চিনতাম, কারণ এর আগে বিভিন্ন শ্মশানে ঘুরে বেড়াবার সূত্রে অনেক কাপালিক দেখেছি আমি। আমি প্রশ্ন করলাম, কেমন দেখতে কাপালিক? কাপালিকরা হলো তন্ত্র সাধক। এরা মায়ের কাছে নরবলি দিয়ে সাধনায় সিদ্ধি লাভ করে। বুঝতেই পারছো, এরকম ভীষণ কাজ যারা সজ্ঞানে ঠান্ডা মাথায় করে থাকে তারা কি ভীষণ প্রকৃতির। সেই নির্মমতা নিষ্ঠুরতার ছাপ পড়ে তাদের চেহারাতেও। বড় বড় জটা, মাথায় মস্ত বড় সিঁদুরের ফোঁটা, সারা শরীরে শ্মশানের চিতার ছাই ভস্ম মাখা, গলায় নরকরটির মালা, সব সময় মদ্যপান করার জন্য চোখ দুটো জবা ফুলের মতো টকটকে লাল, পরনে রক্তাম্বর, নররক্তে লাল। দেখেই তো ভয়ে আমার হাত পা কাঁপতে লাগলো। শুনেছি এরা নাকি বাঘের থেকেও হিংস্র, পারে না এমন কাজ নেই। কপাল দোষে এর সামনে পড়ে গেছি। নেহাত চোখ বন্ধ করে ধ্যান করে চলেছে, তাই চোখ খুলে যদি আমাকে দেখে ফেলে তবে নির্ঘাত বলি দিয়ে দেবে। এ নিয়ে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই। আপনি তখন কি করলেন? নারকেলের মালায় পোড়া সিগারেটের ছাই ঝাড়তে ঝাড়তে তারানাথ কিশোরীর কথার উত্তর দিয়ে বলল, আমি তখন বেশ বড় বড় দুটো গাছের পিছনে লুকিয়ে পড়লাম।
সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলাম, আর মনে মনে মা তারাকে প্রাণ ভরে ডাকতে লাগলাম। হে মা তারা, মা রক্ষা করো মা, এই ভীষণ বিপদ থেকে আমাকে তুমি ত্রাণ করো মা, রক্ষা করো মা, রক্ষা করো। এইভাবে এক মনে মাকে ডাকছি আর দেখে চলেছি কাপালিকের ক্রিয়াকর্ম। কতক্ষণ এইভাবে ছিলাম খেয়াল ছিল না। হঠাৎ একপাল শেয়ালের চিৎকারে চমকে তাকালাম। দেখলাম একদল শেয়াল বনের মধ্যে থেকে বেরিয়ে এসে সেই হোমকুণ্ডের চারিদিকে গিয়ে দাঁড়িয়েছে, আর ওই কাপালিক একটা মাটির মালসার মধ্যে থেকে টুকরো টুকরো মাংস তুলে নিয়ে তাদের দিকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। শেয়ালগুলি মহা আনন্দে সেই মাংস ভক্ষণ করছে, আর থেকে থেকে আকাশের দিকে মুখ উঁচু করে তুলে আনন্দে চিৎকার করে চলেছে। ওদিকে যে গাছের তলায় আশ্রয় নিয়েছিলাম সেই গাছের ডালে অনেক পাখি বাসা বেঁধেছিল। তারা ভোরের আভাস পেয়ে ডেকে উঠতে লাগলো বাসায়। বুঝলাম ভোর হয়ে আসছে। বনের মধ্যে তখনও যদিও ঘন অন্ধকার। কাপালিকের হোমকুণ্ডের আগুনও তখন প্রায় নিভু নিভু। দেখলাম নিজের জিনিসপত্র গুটিয়ে নিয়ে সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তারপর গুটি গুটি পায়ে এগিয়ে যেতে লাগলো আরো গভীর বনের দিকে। আমি প্রথমে ভাবলাম, যাক বাবা, বেঁচে গেলাম এ যাত্রা। পরক্ষণেই মনে প্রশ্ন হলো যে কে এই কাপালিক, আর কি তার ক্ষমতা, কিসের যজ্ঞ করছিল সে এই গহন অরণ্যের মধ্যে বসে, আর কিসের মাংসই বা সে খাওয়াচ্ছিল এই সব বুনো শেয়ালগুলোকে। এই সব কথা জানবার জন্য আমার মনের ভেতরটায় আকুলি বিকুলি করতে লাগলো। আমি বেশ অনেকখানি দূর থেকে তাকে অনুসরণ করতে লাগলাম। দিনের আলো ফুটে উঠছে একটু একটু করে। দেখলাম গভীর বনের মধ্যে বেশ খানিকটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। সেখানে একটা মাঝারি আকারের পাতার কুটির। কাপালিক দেখলাম সেই কুটিরের মধ্যে ঢুকে গেল। বুঝলাম এটাই ওর ঘর। কিন্তু একটা জিনিস দেখে আমি খুব অবাক হয়ে গেলাম। কাপালিকের কুঁড়ে ঘরটার চারপাশে প্রায় গোটা 20 কুকুর ঘোরাঘুরি করে বেড়াচ্ছে। আর কি বাঘের মতো চেহারা সেই কুকুরগুলোর। দেখলেই মনে হয় যেন তেড়ে এসে কামড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। আমি ভয়ে ভয়ে আর এক পাও সামনে বাড়ালাম না। তারপর আমি একদম উল্টো মুখে হাঁটতে লাগলাম। ভাবলাম কোনো কারণে যদি বন থেকে বের হবার পথ পাওয়া যায়। ধীরে ধীরে জঙ্গল পাতলা হয়ে এলো। এদিকে প্রচণ্ড জল পিপাসা পেয়েছে আমার তখন। সারাটা রাত হাঁটার জাগা, ক্লান্তিতে যেন পার চলে না। অথচ সেই ভীষণ অরণ্যের মধ্যে কোথায় পাবো খাবার জল? অনেক খোঁজাখুঁজির পরেও কোথাও জলের বা লোকালয়ের কোনো চিহ্ন দেখতে পেলাম না। শেষে হতাশ হয়ে একটা বড় গাছের নিচে বসে পড়লাম। ক্লান্তিতে আমার 2 চোখ বন্ধ হয়ে এসেছিল। বোধহয় ঘুমিয়েই পড়েছিলাম। হঠাৎ অনেক লোকজনের কথাবার্তার শব্দে ঘুমটা ভেঙে গেল। দেখলাম একদল লোক লাঠি সোঁটা হাতে নিয়ে এগিয়ে আসছে। তাদের সঙ্গে কয়েকজন মহিলাও আছে। তারা চিৎকার করে কাঁদছে, কেউ আবার বুক চাপড়াচ্ছে। আমি গাছের তলা থেকে উঠে এসে সামনে এগিয়ে গেলাম। তখন একজন
মোড়ল গোছের লোক আমার গলায় পইতে দেখে এগিয়ে এসে প্রণাম করে বলল, ঠাকুর মশাই, এইদিকে কোনো ছেলেকে দেখেছেন? সে কি, এই জঙ্গলে ছেলে আসবে কি করে? তখন একজন মহিলা এগিয়ে এসে কাঁদতে কাঁদতে বলল, বাবা ঠাকুর, আমার ছেলেটাকে কাল সন্ধে থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন মোড়ল মতো লোকটা বলে উঠল, আজ বছর ঘুরতে চলল বাবা ঠাকুর, আমাদের গাঁয়ের একটার পর একটা 14-15 বছরের ছেলে হারিয়ে যাচ্ছে, আর তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। জানি না, হয়তো এই ছেলেটাকেও আর খুঁজে পাওয়া যাবে না। অনেকক্ষণ ধরে গল্প বলে চলেছে তারানাথ। দ্বিতীয় মহাবিদ্যা মা তারাকে কেন্দ্র করে এ তার জীবনের এক অসাধারণ অলৌকিক কাহিনী। এদিকে আমাদের মুড়ি চপ খাওয়া শেষ হয়ে গেছে, এবার একটু ধূমপান করার জন্য মনটা উসখুস করছে আমার আর কিশোরী দুজনেরই। তারানাথ বোধহয় সেটা বুঝতে পেরেই বলল, তোমরা একটু বসো, আমি একবার রান্নাঘর থেকে আসছি। দেখি চারিকে বলে আর 1 কাপ করে চা পাওয়া যায় কিনা। আসলে তারানাথ জানে যে তার সামনে আমরা কেউ ধূমপান করি না, তাই সে নিজে থেকেই আমাদের একটু নির্জনতার সুযোগ করে দেয়। এটা যেন নিজেদের মধ্যে একটু লুকোচুরি খেলা। যাই হোক, তারানাথ উঠে গেলে আমরা পকেট থেকে সিগারেট বের করে ধরিয়ে নিলাম। কিশোরী ছোট ছোট ধোঁয়ার রিং ছাড়তে ছাড়তে বলল, ও, তা লোকটা গুল দিতে পারেও বটে। হ্যাঁ, গুল হবে কেন, তবে একটু অতিরঞ্জিত হলেও হতে পারে। সেসব তো সব সাহিত্যিকই করে থাকেন বলো। দেখো না, কবিরা বলেন, হরিণীর মতো চোখ, তিল ফুলের মতো নাসা, পাকা বিম্ব ফলের মতো ওষ্ঠ, মৃণালের মতো বাহু, চাঁপা ফুলের মতো রং। আর থামো থামো, আমার তো ওই তারানাথের কথা মোটেই বিশ্বাস হয় না। তবে হ্যাঁ, লোকটার গল্প বলা স্টাইলটা ভালো, একবার শুনতে শুরু করলে আর ছেড়ে ওঠা যায় না। তারানাথ ঈষৎ গলা খাঁকারি দিয়ে ঢুকতে ঢুকতে বলল, ওহ, কি বৃষ্টিটাই না হচ্ছে বাইরে, মনে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড বুঝি আজই রসাতলে চলে যাবে। আমরা অর্ধ সমাপ্ত সিগারেট দুটো ঠুকে নিভিয়ে পকেটের মধ্যে চালান করে দিতে দিতে বললাম, হ্যাঁ তাই তো মনে হচ্ছে, যেমন মুষলধারায় বৃষ্টি তেমনই বাজও পড়ছে ঘন ঘন। এই রকম ঝড় জলে প্রায়ই কারেন্ট চলে যায়। আজ আবার। তারানাথের মুখের কথাটা শেষ হলো না, ঝপ করে নিভে গেল তারানাথের ঘরের একমাত্র কম পাওয়ারের মেড়ে মেড়ে বাতিটা। তারানাথ বলল, ও মা চারি, একটা হ্যারিকেন দিয়ে যা মায়ের ঘরে। যাচ্ছি বাবা। তারপর আপনি কি করলেন ঠাকুর মশাই? ওই লোকগুলোর সঙ্গে তাদের গ্রামে চলে গেলেন? কি আর করব, তৃষ্ণায় তখন আমার ছাতি ফেটে যাচ্ছে। তাছাড়া তারাও খুব অনুরোধ করতে লাগলো, বলল, চলুন চলুন ঠাকুর মশাই, আমাদের গায়ে একটু পায়ের ধুলো দেবেন, চলুন। সবাই দুঃখে কষ্টে ভেঙে পড়েছে একেবারে, আপনাকে দেখলে তবু সবাই মনে একটু জোর পাবে। তো আমি চলে এলাম তাদের সঙ্গে। ছোট একটা নদী পেরোলেই তাদের গ্রাম, গাছ গাছালি ঘেরা শান্ত সবুজ গ্রাম, মাঠ ভরা ফসল, পুকুর ভরা টলটল করছে জল, বাগিচা ভরা ফুল ফল সবজি সবই আছে। তবু সারা গ্রামখানি শোকে নিঝুম, নিস্তব্ধ হয়ে আছে সন্তান হারানোর বেদনায়। আমার থাকার ব্যবস্থা হলো মোড়লের বাড়ি। শুনলাম মোড়ল মশাই সদাশিব মণ্ডলেরও 4টি ছেলের মধ্যে নাকি মাস 2 আগে একটি নিখোঁজ হয়ে গেছে। আজও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। যাদের বাড়ির কোনো ছেলে চুরি যায়নি তারা তো ভয়ে কাঁটা হয়ে আছে।
কি জানি কোন মুহূর্তে আবার কার সর্বনাশ ঘটে যায়। আমাকে নিজেদের মধ্যে পেয়ে তারা দল বেঁধে এলো তাদের দুঃখের কথা বলতে। এদের ছেলে হারানোর কাহিনী শুনতে শুনতে কে জানে কেন আমার কেবলই মনে হচ্ছিল গত রাতের দেখা ওই ভয়ঙ্কর কাপালিকের সঙ্গে এদের ছেলে চুরি যাওয়ার কোনো সম্পর্ক নেই তো। জানতাম কাপালিকরা মায়ের কাছে নরবলি দেয়। 12, 28 বা 108 এই রকম নির্দিষ্ট সংখ্যায় নরবলি দিয়ে তারা বিরাট শক্তির অধিকারী হয়ে ওঠে। তখন এই মহাবিশ্বের প্রাকৃতিক নিয়মকেও নাকি নিয়ন্ত্রণ করতে পারে তারা। কি রকম? সিদ্ধ সাধকের হুকুমে বৃষ্টি থেমে যায়, নদীর গতিপথ ঘুরে যায়, মৃত মানুষ বেঁচে ওঠে, উদ্যত ফনা নামিয়ে নিয়ে চলে যায় কাল ফণি। সত্যি না, মানে সত্যি সিদ্ধ সাধকরা এইসব অলৌকিক কাণ্ড করতে পারে? পারে বলছো কি হে? তারাপীঠের বাবা বামা খ্যাপা এর প্রত্যেকটা করে দেখিয়ে দিয়ে গেছেন শত শত মানুষের চোখের সামনে। মায়ের শ্রাদ্ধের দিনে বামদেব গণ্ডি কেটে দিলেন। অঝোরে বৃষ্টি হচ্ছিল সেদিন, কিন্তু যেখানে লোকজন খাচ্ছিল সেখানে গণ্ডির মধ্যে একটি ফোঁটাও বৃষ্টি পড়ল না। শুধু কি প্রকৃতি, বাবা বামদেব চলন্ত ট্রেনকে পর্যন্ত থামিয়ে দিয়েছিলেন একবার। তিনিও কি নরবলি দিয়ে সাধনা করেছিলেন? না না না, তিনি ছিলেন ঘোর অহিংস। শুধু জয় তারা বলে ভক্তির জোরে সিদ্ধি লাভ করেছিলেন তিনি। প্রথাগত বীরাচার সাধনা তিনি করেননি শ্রীরামকৃষ্ণ দেবের মতো। কিশোরী অধৈর্য হয়ে জিজ্ঞেস করল, তারপর সেই নিখোঁজ ছেলেগুলোর কি হলো সেটাই বলুন না ঠাকুরমশাই। আমি তো তারপর সেই গ্রামেই রয়ে গেলুম মোড়লের বাড়িতে। কিন্তু মোড়লের বউয়ের দীর্ঘশ্বাস আর গ্রামের অন্যান্য সন্তান হারানো মায়েদের কান্নায় আমার মনে বড় কষ্ট হতো। দিন রাত মাকে ডাকতাম আর বলতাম, হে মা, মা তারা, এই হতভাগ্য মানুষগুলোর দুঃখ দূর করো মা, পথ দেখাও মা, পথ দেখাও। আমি তো তখন সাধন ভজন মন্ত্রতন্ত্র কিছুই তেমন শিখিনি। কেবল মাতু পাগলি সামান্য কিছু ক্রিয়াকর্ম শিখিয়ে দিয়েছিল। মা তারার ওপর অগাধ ভক্তি আর বিশ্বাস ছাড়া আমার আর কিছুই ছিল না। শেষ পর্যন্ত মাই একদিন পথ দেখালেন। এর মধ্যে চারি এসে একটা হ্যারিকেন বসিয়ে দিল ঘরের মাঝখানে। চারি বলল, বাবা, অন্ধকারে আমার ভয় করছে, আমিও বসছি তোমাদের সাথে এখানে। তুমি এখানে আমাদের কাছেই এসে বসো। হ্যাঁ হ্যাঁ, তুমিও এখানে বসো। টিম টিম করে জ্বলছে হ্যারিকেনের ম্লান শিখা। দেওয়ালের গায়ে তার কাঁপা কাঁপা ছায়া যেন নৃত্য করছে অশরীরী প্রেতের মতো। বাইরে ঝমঝম করে অঝরে ঝরে যাচ্ছে ভাদ্র মাসের ধারা বর্ষণ। তারানাথ প্যাকেট থেকে একটা পাসিং শো বের করে ধরাতে ধরাতে বলল, হ্যাঁ হ্যাঁ চারিমা, বস। একদিন সন্ধ্যার দিকে আমি একা বসেছিলাম গাঁয়ের সীমানায় নদীর তীরে, মাঠের ওপর একটা ঝাঁকড়া গাছের নিচে। নদী পার হলেই জঙ্গলের শুরু। হঠাৎ দেখলাম একজন স্ত্রীলোক, বেশ সুন্দর তার চেহারা, ঘোমটায় মুখ ঢেকে খুব দ্রুত পায়ে নদীর দিকে আসছে। আমার কেমন যেন সন্দেহ হলো। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দেখলাম মেয়েটির সাথে
একটা ছেলে অজ্ঞান মতো হয়ে আছে। আমি দৌড়ে গিয়ে মেয়েটির পথ আটকে দাঁড়ালাম। মেয়েটি চমকে উঠল, চোখ পাকিয়ে দাঁত কিড়মিড় করে বলে উঠল, সরে যা বলছি, নইলে কিন্তু একেবারে ধ্বংস করে দেব। আমি ব্রাহ্মণ, ত্রিসন্ধ্যা আহ্নিক করি আর নাম জপ করি তারা মায়ের। তুমি আমাকে ধ্বংস করতে পারবে না, বরং আমি তোমাকে লোকজন ডেকে ধরিয়ে দেব, তারা তোমাকে খুন করে ফেলবে। ভালো চাও তো আমার কথা শোনো। বলো তুমি কে, আর তোমার কোলে ওই ছেলে কার? এ ছেলে আমার। আমাকে বাধা দিস না, বাধা দিলে তুই কাপালিকের সাপে এই মুহূর্তেই ভস্ম হয়ে যাবি। এবার আর সন্দেহ রইল না আমার। স্পষ্ট বুঝতে পারলাম ছেলেদের নিরুদ্দেশ হবার সঙ্গে ওই কাপালিক আর এই মহিলা দুজনেই জড়িত, এবং এও বুঝলাম কোনো মন্ত্র বলে ছেলেটাকে সে বশ করেছে। সাহসে ভর করে আমি বললাম, তুমি ধরা পড়ে গেছো, তোমার আর পালাবার পথ নেই। আমার ডাকে এক্ষুনি গাঁয়ের সবাই এসে পড়বে। তখন তোমার কি অবস্থা হবে বুঝতে পারছো? এতগুলো ছেলের হারিয়ে যাবার দায়ে তারা তোমাকে জীবন্ত পুড়িয়ে মারবে। তুমি ডাইনি, রাক্ষসী, ছেলেদের মেরে তাদের রক্ত পান করো তুমি। এই বলে আমি গ্রামের লোকেদের নাম ধরে চিৎকার করে ডাকতে লাগলাম। মহিলাটি তখন কাঁদতে কাঁদতে আমার পায়ে আছাড় খেয়ে পড়ে বলল, দোহাই বাবা ঠাকুর, দোহাই আপনার, আমাকে বাঁচান, এমনটা করবেন না, আমার যে কোনো দোষ নেই। ওই কাপালিক জোর করে আমাকে দিয়ে এইসব কাজ করায়, না করলে আমাকে মেরে ফেলবে বাবা ঠাকুর, নয়তো পাখি করে আকাশে উড়িয়ে দেবে। দোহাই বাবা, আপনি আমাকে বাঁচান, এমনটা করবেন না। বাঁচাতে পারি যদি তুমি সব কথা অকপটে আমাকে বলো। বলবো, আমি আপনাকে সবটা বলবো, তবে এখানে আমাকে কিছু বলতে বলবেন না। আমি আপনাকে সবটা বলবো, আপনি আমাকে দূর থেকে অনুসরণ করুন, আমি বলবো, সবটা বলবো। এতক্ষণে নিশ্চয়ই এই ছেলের খোঁজ বাড়িতে পড়ে গেছে। এখানে থাকলে ওরা নির্ঘাত আমাকে ধরে ফেলবে। না, আপনি আমাদের কুটিরে আসুন, আমি আপনাকে সব বলবো, সেখানেই আমি আপনাকে সবটা বলবো। কুটিরে নিয়ে গিয়ে আমাকে মেরে ফেলবে না? সে হবে না, এত বোকা আমি নয়। তুমি যা বলবার এখানেই আমাকে বলো। কিন্তু ততক্ষণে গ্রামের লোকজন ছুটে আসতে শুরু করে দিয়েছে। বুঝতে পারলাম ওই উন্মত্ত জনতার হাত থেকে এই মেয়েকে আমি কোনো মতেই বাঁচাতে পারবো না, তাহলে পুরো ব্যাপারটাই অজানা থেকে যাবে। হারিয়ে যাওয়া ছেলেগুলোর কোনো হদিস তো পাবই না, উপরন্তু কাপালিক রুষ্ট হয়ে গ্রামের লোকগুলোর বড় কোনো ক্ষতি করে দেবে। তাই আর একটিও কথা না বাড়িয়ে আমি মেয়েটিকে নিঃশব্দে অনুসরণ করলাম। মেয়েটি দ্রুত পায়ে নদী পেরিয়ে আমাকে নিয়ে চলল। আমি দেখলাম যে পথ দিয়ে এসেছিলাম সে পথ নয়, অন্য একটা আঁকা বাঁকা বনপথ ধরে মেয়েটা আমাকে নিয়ে চলল গভীর থেকে গভীরতর জঙ্গলের মধ্যে। তখন সন্ধে পার হয়ে গেছে, গভীর রাত নেমেছে অজানা অরণ্যে। হিংস্র পশুদের ডাক শোনা যাচ্ছে। মেয়েটার দেখলুম ভয় ডর বিন্দু মাত্র নেই। এই পথে এই রকম রাতের অন্ধকারে সে যে নিয়মিত আসা যাওয়া করে তা বুঝতে পারলাম। সবে ভাবছি আর এগোনো ঠিক হবে কিনা, এমন সময় মেয়েটা নিজের থেকেই আমাকে দাঁড়াতে বলল। জায়গাটা ছিল একটা খুব প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ।
মন্দিরের ভাঙা পাঁচিলের গায়ে এমনভাবে বড় বড় গাছপালা গজিয়ে গেছে যে কিছুতেই বাইরে থেকে দেখলে বোঝা যাবে না যে এখানে একটা মন্দিরের ধ্বংসাবশেষ পড়ে আছে। আমি দুরু দুরু বুকে পা বাড়ালাম। নিজেদের রাজত্বে হঠাৎ একজন অচেনা লোককে ঢুকতে দেখে সেখানকার স্থায়ী বাসিন্দারা প্রতিবাদ জানালো। হঠাৎ এক ঝাঁক চামচিকে আর বাদুড় আমার মাথার ওপর দিয়ে সজোরে ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে গেল। অন্ধকারে বেশি কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু কোথা থেকে বিকট একটা বিশ্রী গন্ধ নাকে এসে লাগলো। বোধ হলো ওইসব বাদুড় আর চামচিকের বিষ্ঠার গন্ধই হবে। বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলে যা হয় আর কি। কয়েকটা ইঁদুর বা ভাম জাতীয় কিছু জীব দৌড়ে চলে গেল আমার আশেপাশে। আমি কিছুক্ষণ চুপচাপ সেখানেই দাঁড়িয়ে রইলাম। পরে অন্ধকারটা সহ্য হয়ে গেলে চারদিকটা ভালো করে দেখবার চেষ্টা করলাম। দেখলাম সেই ভাঙা মন্দিরের এক কোণে একটা উঁচু পাথরের বেদির মতো আছে। আমি সেখানেই সেই পরিত্যক্ত মন্দিরের ধুলোয় ঢাকা শূন্য বেদির ওপর বসে পড়লাম। মনে মনে ক্ষমা প্রার্থনা করে বললাম, আমি জানি না এখানে কোন দেবী বা দেবতার আসন ছিল একদিন। যদি কোনো দেবতার আত্মা এখনো এখানে থেকে থাকে তবে তিনি যেন আমাকে ক্ষমা করে দেন। আমি বেদির ওপর বসে পড়লে ওই মেয়েটিও আমার সামনে মেঝেতে বসে পড়ল। তারপর সে বলতে লাগলো তার দুঃখময় অভিশপ্ত জীবনের কথা। এত পর্যন্ত বলবার পর প্যাকেট থেকে আর একটা পাসিং শো বের করে ধীরে ধীরে অগ্নিসংযোগ করলো তারানাথ। তারপর আবার বলতে শুরু করলো সেই সুন্দরী যুবতী মেয়েটির জীবনের করুণ কাহিনী। মেয়েটা যখন আমার পায়ের কাছে বসলো তখন আমি তার পাশে বসে থাকা ছেলেটাকে ভালো করে দেখতে পেলাম। ছেলেটা হয় অঘরে ঘুমোচ্ছে আর নয়তো অজ্ঞান হয়ে আছে। বড়জোর বছর 13 বয়স হবে। ফুটফুটে ফুলের মতো সুন্দর। আমি মেয়েটিকে বললাম, আগে আমায় বলো, এই সুন্দর ফুলের মতো ছেলেগুলোকে চুরি করে এনে তোমরা কি করো? আমি মায়ের কাছে বলি দেবার জন্যই ওদের ভুলিয়ে ভালিয়ে মন্ত্র দ্বারা বশ করে আনি। মোট 13টা বলি হলে তবেই ওই কাপালিকের মনোবাসনা পূর্ণ হবে। ইতিমধ্যেই 11টা হয়ে গেছে। আজ এই ছেলেটাকেও নিয়ে যাচ্ছি। আগামীকাল যে কৌশিকী অমাবস্যা, গভীর রাতে যজ্ঞ করবে ওই কাপালিক। এই বনের মধ্যেই করবে। তবে জায়গাটা আমার ঠিক জানা নেই। সে জায়গা কোথায় সেই খোঁজ আমি জানি না। শুধু জানি আগামীকাল গভীর রাত্রেই যজ্ঞে পূর্ণাহুতি দেবে ওই কাপালিক। এই ছেলেটাকে বলি দিয়ে তখন তো সে হয়ে যাবে স্বর্গ মর্ত পাতালের রাজা। দুনিয়ার যত ভূত প্রেত পিশাচ ডাকিনী যোগিনী যাকে খুশি সে নিজের হুকুমের চাকর করে রাখবে। আচ্ছা, তুমি তো নিজে একজন মেয়ে। মেয়েরা নাকি মায়ের জাতি। তাহলে তুমি কি করে দিনের পর দিন এমন নৃশংস কাজ করো? তোমার প্রাণ কাঁদে না? মায়েদের কোল থেকে তাদের বুকের ধন কেড়ে এনে বলি দাও তোমরা? ছি 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 ছি, এসব তো রাক্ষসের কাজ। তোমরা কি মানুষ? কি করব বাবা ঠাকুর? ওই কাপালিকের কথা না শুনলে ও যে আমাকে পাথর করে দেবে, নয়তো পাখি করে হরিয়ে দেবে বনে। না না, আমি নিজের চোখে দেখেছি আমার স্বামীকে
আমার স্বামীকেও গাধা করে বানিয়ে রেখেছে। তার পিঠে চড়েই ওই কাপালিক সারাদিন বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, হোম যজ্ঞের জিনিসপত্র জোগাড় করে আনে। কাপালিকের খপ্পরে কি করে পড়লে তুমি মা? সেসব অনেক কথা। আমার নাম জবা। আমি বড় ঘরের মেয়ে ছিলাম জানেন। এখান থেকে অনেকটা দূরে আমাদের গ্রাম ছিল, ওই কাঁসাই নদীর তীরে। সেখানে মা তারার একটা বড় মন্দির ছিল। আমার ছেলেপুলে নেই বলে প্রায়ই ওই মন্দিরে মায়ের কাছে যেতাম। প্রতি শনি মঙ্গলবার মায়ের বিশেষ বড় করে পুজো হতো। আমি আমার স্বামীর সঙ্গে গিয়ে ওই মন্দিরে পুজো দিতাম আর মায়ের কাছে নিজের সুখ দুঃখের কথা জানাতাম। একদিন ওই মন্দিরেই এলো এই কাপালিক। এরকম অনেক সাধু সন্ন্যাসী ওই মন্দিরে মাঝে মাঝেই আসতো জানেন। তারা 2-4 দিন থাকতো, তারপর চলে যেত। কিন্তু এই কাপালিক থেকে গেল। সে গ্রামের লোকজনদের নানা রকম শেকড় বাকড় জড়িবুটি এইসব দিত। তাদের অসুখ বিসুখ সারিয়েও ফেলত। প্রতি অমাবস্যার রাতে বিরাট বড় করে হোম কুণ্ড করে হোম করত সারা রাত ধরে। আমরা স্বামী স্ত্রী তাকে ধরে অনেক করে বোঝালাম, যদি তার শেকড় বাকড়ে আমাদের সন্তান হয়, তাই তিনি যদি কোনো ব্যবস্থা করেন, এই আশাতেই আর কি। তারপর একদিন ওই কাপালিক আমাদের বলল মন্দিরে আসতে। সেই দিনটা ছিল এক অমাবস্যার রাত। আমরা গেলাম। রাত তখন অনেক গভীর। যজ্ঞ শেষ হয়ে গেছে। যারা মন্দিরে এসেছিল ততক্ষণে তারা সবাই বাড়ি ফিরে গেছে। সারা গ্রামে একটি লোকও আর তখন জেগে নেই। আমরা গেলাম। আমরা যেতেই ওই কাপালিক আমাদের বলল তার পিছন পিছন আসতে। আমরাও তাই করলাম। আমার স্বামী আর আমি ওই কাপালিককে অনুসরণ করে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম গ্রামের একদম শেষ প্রান্তে, কাঁসাই নদীর তীরে। কাপালিক আমাদের নিয়ে নদীতে নামল। নদীতে তখন হাঁটু জল। আমরাও তার কথা মতো নদীতে নামলাম। সে আমাদের বলল নদীতে ডুব দিতে হবে। আমরা স্বামী স্ত্রী মিলে তার কথা মতো দুজনেই ডুব দিলাম। পরপর 3টে ডুব দিয়ে উঠে আমি দেখলাম আমার স্বামী আর আমার পাশে নেই। সে কোথাও নেই। তার বদলে নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে একটা গাধা। কাপালিক একটা বেলপাতায় লাগানো সিঁদুর নিয়ে কি সব মন্ত্র পড়ল সঙ্গে সঙ্গে বিড়বিড় করে। তারপর ওই বেলপাতার সিঁদুরটা আমার কপালে ঘষে দিয়ে বলল, আজ থেকে তুই আমার বউ, আমার বন্দি। তোর বরকে আমি এই গাধা করে রেখে দিলাম। যদি আমার কথা না শুনিস তাহলে ওই গাধাকে কেটে মায়ের সামনে বলি দেব আমি, আর তোকে পাখি বানিয়ে উড়িয়ে দেব জঙ্গলে। অনন্তকাল তুই গাছে গাছে কেঁদে কেঁদে ঘুরবি, তোর মৃত্যুও হবে না, মুক্তিও পাবি না। এই পর্যন্ত বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে থামল তারানাথ। কিশোরী বলল, কি সাংঘাতিক ব্যাপার! তারপর আপনি কি করলেন ঠাকুরমশাই? তারানাথ বলতে লাগলো, তোমাদের মতো আমিও স্তম্ভিত হয়ে গিয়েছিলাম ওই কাপালিকের কাণ্ড কারখানার কথা শুনে। সেই সঙ্গে ভীষণ একটা ভয়ও করছিল মনের মধ্যে। এই রকম একটা ভয়ঙ্কর দানবের সঙ্গে লড়াই করে আমি কি বাঁচতে পারবো? লোকটার যে শক্তির কথা শুনলাম, সেখানে ওর কাছে আমি তো একটা কীট পতঙ্গের সামিল। আমাকে টিপে মেরে ফেলা কি ইঁদুর বাঁদর করে রেখে দেওয়া তো ওর কাছে একটা মজার খেলার মতো এক নিমেষের ব্যাপার। কিন্তু পরক্ষণেই
আবার আমার এই কথাও মনে হলো যে এই ছেলেটাকে বাঁচাতে যদি কেউ পারে তো সে আমি। সেই সঙ্গে মায়ের যদি করুণা হয় তবে এই অসহায় অভাগী মেয়েটি আর ওর স্বামীকেও মুক্ত করতে পারি আমি। আমার মন্ত্রতন্ত্র জ্ঞান গম্যি কিছুই নেই, কিন্তু আমার মা আছে। মা তারাকে আমি সেই কোন শিশুকাল থেকেই আমার বুকের মধ্যে পদ্মাসনে বসিয়ে রেখেছি। আমার ডাকে কি মা শুনবে না? সেখানে সেই অন্ধকার ভাঙা মন্দিরের মধ্যে বসে আমি মা তারাকে ডাকতে লাগলাম। মনে মনে বললাম, মা, মাগো, সবই তোমার ইচ্ছা। তুমি যন্ত্র মা, আমি যন্ত্রী। তুমি যেমন করে পারো এই অসহায় ছেলেটাকে মুক্ত করো মা। ওই পিশাচ কাপালিকের খাড়ায় যেন ওর অকাল মৃত্যু না হয়। আর এই হতভাগিনী মেয়েটাকে ওর স্বাধীন জীবন ফিরিয়ে দাও। ওর স্বামীকে মানুষ করে দাও আবার। ওরা যেন সুখে স্বাচ্ছন্দ্যে ঘর সংসার করতে পারে। আমি এক মনে মা তারাকে ডাকছিলাম। আমার দুই চোখ বন্ধ ছিল। সমস্ত দেহ মন প্রাণ একত্রিত করে আমি শুধু মায়ের নাম জপ করছিলাম। মনে মনে আকুল প্রার্থনা জানাচ্ছিলাম। মেয়েটা কখন যে সেখান থেকে চলে গেছে আমি জানতেও পারিনি। আমার হুঁশ ফিরল ঠং করে একটা শব্দ হতে। চোখ মেলে তাকিয়ে দেখি মেয়েটা আবার ফিরে এসেছে, ছোট এক বাটি দুধ নিয়ে। আমি তার দিকে তাকাতে মেয়েটা ফিস ফিস করে বলল, এত রাতে আর কিছু জোগাড় করতে পারলাম না বাবা ঠাকুর। এখন এটুকু খেয়ে নাও আর এখানেই শুয়ে পড়ে থাকো। কোথাও কিন্তু বের হইও না, কেমন? কাপালিক কিন্তু সারা রাত বনের মধ্যে ঘুরে বেড়ায়। যদি কোনোভাবে তোমায় দেখে ফেলে তবে তোমার মরণ যে কেউ আটকাতে পারবে না গো। খুব সাবধান কিন্তু। শোনো, কাল সকালে আমি আবার আসবো, কেমন? তবে কখন আসবো তা আমি বলতে পারছি না। কাপালিক কাল রাতে মহাযজ্ঞ করবে ওই ছেলেগুলোকে বলি দিয়ে। তাই সারাটা সকাল আজ সে ঘুমিয়ে কাটাবে। আমি সুযোগ পেলে তখনই আসবো, কেমন? সুযোগ পেলেই আসবো। মেয়েটা চলে যেতে উদ্যত হলো, কিন্তু ততক্ষণে আমি অস্থির হয়ে উঠেছি। এ কি বলছে মেয়েটা? ওর কথা শুনে চমকে উঠলাম। মেয়েটা কি সত্যি কথা বলছে? ছেলেগুলোকে বলি দেবে মানে? ছেলেগুলো কি তবে বেঁচে আছে এখনো বলি দেয়নি তাদের ওই ভীষণ কাপালিক? আমি মেয়েটাকে বললাম, দাঁড়াও। না না বাবা ঠাকুর, একদম না। এক মুহূর্ত আমি এখন দাঁড়াতে পারবো না। কাপালিক এক্ষুনি খেতে বসবে। যদি ধরা পড়ে যাই আমি তো মরবই। তোমাকেও আমি বাঁচাতে পারবো না বাবা ঠাকুর। এই বলে মেয়েটা প্রায় দৌড়ে চলে গেল সেই ভাঙা মন্দির থেকে। আমার খিদে তেষ্টা দুই পেয়েছিল। দুধটা মুখে তুলতে বেশ ভয় ভয় করছিল, তবুও কে জানে কিছু মিশিয়ে দিল কিনা। এই জনমানব শূন্য জঙ্গলের মধ্যে ওই নররাক্ষস কাপালিকের সঙ্গে বসবাস করা সুন্দরী নারী, একে খুব বেশি বিশ্বাস করা কি ঠিক হবে? হয়তো মেয়েটা আদৌ কোনো মানুষই নয়, ডাকিনী হাকিনী বা শাঁকিনী জাতীয় কেউ হতে পারে। কাপালিক হয়তো এই রকম কোনো শক্তিকে বশীভূত করে নিজের কাছে রেখে দিয়েছে। আমার তখনই মনে পড়ে গেল মধুসুন্দরী দেবীর কথা। সেও তো মানুষ ছিল না, ছিল এক অতি প্রাকৃত শক্তি। আমার কাছে ধরা দিয়েছিল স্বেচ্ছায়,
চলেও গেছে স্বেচ্ছায়। তবে সে যে আমাকে ভোলেনি তার পরিচয় কদিন আগেই তো পেয়েছি। যাই হোক, আমি মনে মনে মা তারাকে বললাম, মা, তুমি ছাড়া আমি তো আর কিছু জানি না মা। মারতে হলে তুমি মারো, রাখতে হলে তুমিই রাখো। এই বলে সেই দুধের বাটিখানা মনে মনে তারা মাকে নিবেদন করে দিলাম। বললাম, মা, সমুদ্র মন্থনের সময় অনন্ত নাগের সবটুকু বিষ গলায় ধারণ করে ভোলা মহেশ্বর বিষের জ্বালায় ছটফট করেছিল। তুমি তখন তোমার স্তন্য পান করিয়ে তাকে সুস্থ করে তুলেছিলে। আজ যদি দুধে কোনো গরল মেশানো থাকে, তোমার প্রসাদ বলে তাই পান করব আমি। যদি মরি, জানবো মায়ে মেরেছে। এই পর্যন্ত বলে তারানাথ কেমন যেন অন্যমনস্ক হয়ে গেল। কিশোরী অধৈর্য হয়ে বলল, তারপর কি হলো ঠাকুরমশাই? তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে লাগল, তারপর সেই রাত্রে আমি তো দুধটুকু খেয়ে ঘুমিয়ে পড়লাম। তখনও জানি না পরের দিনটা আর দেখতে পাবো কিনা, কিন্তু মৃত্যু ভয়টা আমার বরাবরই একটু কম। তারা আমাকে নমস্কার করে তারা তারা জপ করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়লাম। সেদিন মাঝ রাত্রে এক অপরূপ স্বপ্ন দেখলাম আমি। বুঝেছ বিভূতি, কি বলবো আর তোমাদের। সে এক আশ্চর্য নীল আলো, আলোর বন্যায় যেন ভেসে যাচ্ছে চারদিক। আলোটা সূর্যের আলোর মতো জোরালো, আবার চাঁদের আলোর মতো স্নিগ্ধ। দু চোখ যেন আমার ধন্য হয়ে গেল। আর কি দেখলাম জানো? দেখলাম সেই অদ্ভুত আলোর বন্যার মাঝখানে দাঁড়িয়ে এক ভুবন ভোলানো মূর্তি, নীল ভ্রমরের মতো বর্ণ তার, পরিধানে বাঘ ছাল, মাথায় পিঙ্গল জটাজাল চূড়া করে বাঁধা। সেই চূড়ার গায়ে 5খানি অর্ধচন্দ্র, 4খানি হাতের একটিতে ধরা নীল পদ্ম। খড়গ খরপর ধারিণী দেবীর গলায় সর্পের পৈতা। নীল পদ্ম ফুলের ওপর দাঁড়িয়ে আছেন মা তারা, জগতের বরাভয় রূপিণী হয়ে। আমি বিস্ময়ে বিস্ফারিত নয়নে মুগ্ধ হয়ে শুধু দেখেই চলেছি। হঠাৎ শুনতে পেলাম অন্তরিক্ষ থেকে কে যেন জলদ মন্দ্র কণ্ঠে মায়ের ধ্যান মন্ত্র পাঠ করে চলেছে। ঘোর ভীমালম্বদরি ব্যগ্র চর্ম সোভিনী, নীলবর্ণলোল জিহ্বা পিঙ্গল জটধারিণী, খর্গ খর্পর ভুজ দেবী সর্বাঙ্গভূষিণী, প্রণামামি ত্বরা তারা উগ্র বিপদ তারিণী। মন্ত্র পাঠ শেষ হতেই ধীরে ধীরে সেই অপরূপ মূর্তি একটু একটু করে যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমারও ঘুমটা ভেঙে গেল। চোখ কচলে উঠে বসলাম। দেখলাম সেই ভাঙা মন্দিরের নোংরা বাদুর চামচিকের বিষ্ঠায় ভরা কুঠুরিখানা মিষ্টি একটা গন্ধে ভরে গেছে। এ গন্ধ আমি চিনি, এ তো পদ্ম ফুলের গন্ধ। তাহলে এতক্ষণ যে স্বপ্ন দেখছিলাম তা আসলে স্বপ্ন নয়, সত্যি সত্যি মা এসেছেন। মূর্খ অজ্ঞান সাধন ভজনহীন এই অধম সন্তানের ডাকে মা এসেছেন এই পরিত্যক্ত মন্দিরের ভাঙা ঘরে। আনন্দে আর ভক্তিতে আবেগে আমার দু চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়তে লাগলো। আমি বলতে লাগলাম, মা, মাগো, তোমার পুজোর ফুল নৈবেদ্য এখানে কোথায় পাবো আমি মা? অপরাধ ক্ষমা করো। এই দুটি চোখের অঝোর ধারা দিয়েই তাই তোমার পুজো করছি মা।
তুমি দয়াময়ী মা, তুমি দয়াময়ী। দয়া করে সেই অর্ঘ্য গ্রহণ করো মা, গ্রহণ করো। এমন সময় অন্তরিক্ষ থেকে শুনতে পেলাম বীণাধ্বনির মতো মধুর কণ্ঠে কে যেন বলছে, বৎস তারানাথ, তোর ভক্তিতে আমি তুষ্ট হয়েছি বৎস, বর প্রার্থনা কর। আমি তখন এত বিহবল হতবুদ্ধি হয়ে পড়েছি যে মায়ের কাছে কি চাইব না চাইব কিছুই মাথায় আসছে না। শুধু হাত জোড় করে অঝোর নয়নে কেঁদে চলেছি। তখন আবার দৈববাণী হলো, বৎস তারানাথ, আজ থেকে তোকে সকল বিপদে ত্রাণ করব আমি। মানুষের দুঃখ কষ্ট বিপদে তুই গিয়ে দাঁড়ালে আমার কল্যাণ হস্ত সব সময় থাকবে তোর মাথায়। কিন্তু সাবধান, কখনো অর্থদাস হবি না, আর পাপের সাথে যাবি না, মনে থাকে যেন। চারিকে সেকেন্ড রাউন্ড চা নিয়ে প্রবেশ করতে দেখে আমরা সবাই উৎফুল্ল হয়ে উঠলাম। মেয়েটা কারেন্ট চলে যাবার পর আমাদের কাছে বসেই গল্প শুনছিল। মাঝে কারেন্ট ফিরেছে, চারি চলে গেছে রান্নাঘরে রাতের খাবার তৈরি করতে। কিন্তু গল্পে বিভোর হয়ে থাকায় আমরা কেউই সেটা খেয়াল করিনি। যাই হোক, গল্প এখন শেষের দিকে। তারানাথ দাঁড়িয়ে আছে একটা কঠিন সংকটের মুখে, তবে তার একমাত্র ভরসা স্বয়ং তারামায়ের করুণা সে লাভ করেছে। জীবন ধন্য হয়ে গেছে তার মায়ের আশীর্বাণী সকর্ণে শুনে। কিন্তু তারপর কি হলো ছেলেগুলোর? আপনি কি তাদের বাঁচাতে পেরেছিলেন? কিশোরী বরাবরের মতো অস্থির, ছটপটে। তার প্রশ্ন শুনে তারানাথ গরম চায়ে চুমুক দিতে দিতে বলল, আরে ভাই, আমি তো প্রথমে ভাবতেই পারিনি যে ছেলেগুলো এখনো বেঁচে আছে। বহুদিন ধরে চলছে কাপালিক আর তার সহচরী জবা, মানে মেয়েটির এই ছেলে চুরির কাজ। হ্যাঁ, তা প্রায় 7-8 মাস ধরে তো হবেই। কবচ, তাবিজ, জড়িবুটি, শিকড় বাকড় ইত্যাদি বেচতে আসা ভৈরবী মা সেজে জবা আসত গ্রামে। শুধু এই গ্রামেই নয়, আশপাশের 4-5খানি গ্রামে যাতায়াত ছিল মেয়েটার। প্রথম 4-5 দিন কিছুই ঘটত না। তারপর একদিন সুযোগ বুঝে ছেলেদের বশ করে বেশ কিছু দিনের জন্য গা ঢাকা দিত জবা। ওর শেকড় বাকড়ে কাজ হতো মানুষের। তারা খুশি হয়ে চাল ডাল, ঘরের শাকসবজি, টাকা পয়সা ইত্যাদি যে যেরকম পারত দিত। গ্রামের মানুষ সকলেই প্রায় কিছু না কিছু অসুখ বিসুখে ভোগে, তাই জবার তাবিজ কবচের বেশ চাহিদা ছিল। লোকে ওকে সন্দেহ করত না, এমনকি ওর কাছ থেকেই মাদুলি নিত যাতে ছেলে হারিয়ে না যায়। এভাবেই চলছিল দিনের পর দিন। আপনি এত কথা জানলেন কি করে? সেই কথাই তো বলছি। মায়ের স্বপ্ন দর্শন পাবার আর তার দৈববাণী শোনার পর আমি আর শুয়ে থাকতে পারলাম না। বাকি রাতটুকু মায়ের নাম জপ করতে করতেই কাটিয়ে দিলুম। ভোরবেলা পাখি পাখালির ডাক শুরু হতেই দেখি জবা এসে হাজির, তার সঙ্গে একটা গাধা। আমাকে দেখেই গাধাটা এগিয়ে এলো। আমার পায়ের কাছে তার মাথাটা এনে বরফের মতো ঠান্ডা নিকটা ঠেকালো। আমি জিজ্ঞাসু চোখে জবার দিকে তাকাতেই জবা বলল, ও আমার স্বামী। কথা বলতে না পারলেও মানুষের সব কথাও বুঝতে পারে বাবা ঠাকুর। আজ ওকে চড়াতে আনবার সময় আমি আপনার কথা ওকে সবটাই বলেছি। বাবা ঠাকুরের যদি দয়া হয় তবে হয়তো আমরা মুক্তি পেতে পারি। তাকিয়ে দেখলাম জানোয়ারটার 2 চোখ দিয়ে অঝোর ধারায় জল ঝরে পড়ছে। আমি তার মাথায় হাত বুলিয়ে তাকে আশীর্বাদ করলাম। জবা বলল, বাবা ঠাকুর,
তুমি 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 এই বেলা গ্রামে ফিরে যাও। কাপালিক এখনো ওঠেনি। তুমি এই সুযোগে গ্রামে গিয়ে খাওয়া দাওয়া করে রাত 12টার পর আবার এখানে এসো, কেমন? এক্ষুনি চলে যাও। কাপালিক রাত 12টার সময় যজ্ঞ করতে বসবে। ঠিক সেই সময় আমি এসে তোমাকে ওনার ডেরায় নিয়ে যাব। জবার কথা শুনে আমি আর কোনো কথা বললাম না। সেই আধো অন্ধকার বনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে নদী পার হয়ে গ্রামে ফিরে এলাম। তখন ভোরের আলো ফুটতে শুরু করে দিয়েছে। দূর থেকে আমাকে আসতে দেখে মোড়ল মশাই আর তার স্ত্রী ছুটে এলো। তারা ভেবেছিল আমি বোধহয় তাদের ছেড়ে অন্য কোথাও চলে গেছি। আমি মোড়ল মশাইকে আড়ালে ডেকে নিয়ে গেলাম। তারপর আগের দিন সন্ধ্যা থেকে যা কিছু ঘটেছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে গেলাম। শুধু মায়ের স্বপ্ন দর্শন আর তাঁর দৈববাণী শোনার কথাটুকু বাদ দিয়ে গেলাম। কেন বাদ দিয়ে গেলেন ঠাকুরমশাই? এসব কথা হলো গুহ্য কথা। সব কথা কি সবার কাছে বলতে আছে? যাদের বিশ্বাস নেই তারা বলবে মিথ্যে, বলবে বুজরুকি। এই যেমন তোমাদের কিশোরী। কি যে বলেন ঠাকুরমশাই, কিশোরীর কথা বাদ দিন তো। ও মুখে বলে বিশ্বাস করি না, আবার আপনার কাছে আসার জন্য ওই পাগল হয় বেশি। আপনি বলে যান তারপর কি হলো। তারানাথ তৃপ্ত মুখে আবার বলতে শুরু করলো। আমার সব কথা শুনে মোড়ল মশাই অনেকক্ষণ চুপ করে বসে রইল। তারপর বলল, বাবা ঠাকুর, তোমার বয়স কম, প্রায় ছেলে মানুষ বললেই চলে। অবশ্য জাতিতে তুমি ব্রাহ্মণ। জাত কেউটের ছোট আর বড় সব সমান। তবু বলছি বাবা ঠাকুর, তুমি একা যেও না। ওই সর্বনেশে কাপালিকের কাছে তোমাকে একা আমরা ছেড়ে দিতে পারবো না। মোড়ল মশাই, একেই আপনাদের গ্রামে ঘরে ঘরে শোক, তার উপর আমার সঙ্গে কাপালিকের ওখানে গিয়ে আবার যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু সে দায় আমার ওপরেই চাপবে। সারা জীবন আমার নিজেকেই ভারী অপরাধী মনে হবে। না না মোড়ল মশাই, আমাকে একাই যেতে দিন। এই সময় মোড়ল মশাইয়ের স্ত্রী বললেন, বাবা ঠাকুর, আপনি বয়সে আমার ছেলের থেকেও ছোট। আমার কথা মায়ের আদেশ মনে করে শুনুন, ভালো বই খারাপ হবে না। এরপর আমি আর না করতে পারলাম না। মোড়ল মশাই গ্রামের আর কাউকে কিছু বললেন না। কেবল ওনার বাড়ির 4 জন জোয়ান ছেলেকে ডেকে সবকিছু বলে হুকুম করলেন রাত 12টায় আমার সঙ্গে নদীর ওপারে জঙ্গলে যেতে। সেই মতো তৈরি হলাম সবাই। মোড়ল মশাইয়ের ছেলেরা হাতে লাঠি, সড়কি, বল্লম আর তীর ধনুক নিয়ে নিল। আমার হাতে কিছুই নেই, শুধু মায়ের নাম আছে মুখে, আর বুকের মধ্যে আঁকা আছে গতকাল রাতে স্বপ্নে দেখা সেই অপরূপ তারা মায়ের মূর্তি। আমি জানি তার থেকে বড় অস্ত্র আর বর্ম আর কিছুই হয় না। যাই হোক, রাত 12টার আগেই বেরিয়ে পড়লাম আমরা। নদী পার হয়ে জঙ্গলের মধ্যে দিয়ে বেশ অনেকখানি দূরে গেলে তারপর সেই ভাঙা মন্দিরটা। আর যে জায়গাটায় কাপালিককে প্রথম দিন দেখেছিলাম যজ্ঞ করতে, সেটা ছিল আরো গভীর জঙ্গলে, একটা শ্বেত শিমুল গাছের তলায়। 5 জন হেঁটে চলেছি ঘন অন্ধকার বনপথ ধরে। চারদিকে ঝিঁঝি পোকা ডাকছে, জোনাকি জ্বলছে নিভছে হাজারে হাজারে। পায়ের একেবারে সামনে দিয়ে সড়সড় করে চলে গেল একটা সাপ।
দূর থেকে ভেসে আসছে এক দল শেয়ালের চিৎকার। একটা ব্যাঙ মৃত্যুকালীন আর্তচিৎকার করে চলেছে। তাকে বোধহয় বিষাক্ত কোনো সাপ অর্ধেকটা গিলে ফেলেছে। এই অন্ধকার অজানা বনভূমির পায়ে পায়ে মৃত্যুর আতঙ্ক। বুক ঢিপ ঢিপ করছে সবার। তবু তারা মায়ের নাম করতে করতে এগিয়ে চলেছি আমরা। অবশেষে সেই ভাঙা মন্দিরের কাছে এসে পৌঁছলাম। দেখলাম জবা আগে থেকেই সেখানে এসে দাঁড়িয়ে আছে। আমাদের দেখেই ইঙ্গিত করল তাকে অনুসরণ করতে। আমরা নিঃশব্দে এগিয়ে চললাম তার পিছন পিছন। জবা যত সামনে এগিয়ে চলেছে বন তত ঘন হচ্ছে। বড় বড় গাছের নিচে কাঁটা ঝোপ। ঘন অমাবস্যার গাঢ় অন্ধকারে পাশের মানুষটিকেই ভালো করে দেখা যায় না। মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছে জবা। আমরা অনেক কষ্টে তার কাছে পৌঁছলে আবার চলতে শুরু করছে সে। একবার মনে হলো জবা কোনো কুহকিনী নয় তো। কান্নাকাটি করে ছলনার জাল বিছিয়ে একসঙ্গে অনেকগুলো মানুষকে ধরে বলি দেবে। এরকম তো হতেই পারে, বিশেষ করে ওই রকম একটা ভীষণ কাপালিক যার প্রভু। পরক্ষণেই মনে পড়ে গেল আজ ভোরবেলা দেখা গাধাটার সেই অঝোর ধারায় কান্না, তার সেই পায়ে নাক ঠেকিয়ে প্রণাম করা। সবটাই কি ছলনা হতে পারে? মনে মনে এই সব ভেবে চলেছি। হঠাৎ দূরে আগুনের শিখা দেখতে পেলাম। বড় বড় গাছের মাথা ছাড়িয়েও উপরে উঠে আসছে টকটকে লাল আগুনের লকলকে জিভ। আরো খানিকটা এগিয়ে গিয়ে দেখতে পেলাম বিশাল বড় হোমকুণ্ডের সামনে বসে আছে আগের দিনে দেখা সেই কাপালিক। আজকে তাকে দেখাচ্ছে যেন মূর্তিমান বিভীষিকা। পরনে লাল কাপড়, মাথায় জটা চূড়া করে বাঁধা। পাশে রাখা আছে ঝকঝকে ধারালো একখানা খাঁড়া। জ্বলন্ত আগুনের শিখার সামনে সেই কাপালিকের মূর্তিটাও যেন আগুনের মতোই জ্বলছে। মাঝে মাঝে বিভৎস কণ্ঠে চিৎকার করে বলে উঠছে, জয় তারা, জয় তারা। জবা আঙুল দিয়ে ইশারা করলো আমাদের। আমরা বড় বড় ঘন গাছগুলোর আড়ালে লুকিয়ে পড়লাম। জবা রইল আমাদের সঙ্গেই। ঠিক আমার পাশটিতে গুটিসুটি মেরে দাঁড়িয়ে রইল সে। ঘন গাছের আড়ালে আত্মগোপন করে আমরা নিঃশব্দে দেখে যেতে লাগলাম কাপালিকের ভয়ঙ্কর ক্রিয়াকলাপ। যজ্ঞকুণ্ডের সামনেই রাখা আছে মস্ত একটা হাঁড়ি কাঠ। হাঁড়ি কাঠের বাঁ পাশে বেঁধে রাখা আছে একটা ছাগল ছানা, আর তার পাশে বাঁধা আছে সেই গাধাটাও। বোধহয় বলি দেবার জন্যেই তৈরি করা হয়েছে তাদের, কারণ দেখলাম তাদের স্নান করিয়ে গলায় জবা ফুলের মালা পরানো হয়েছে। কাপালিকের ডান দিকে দেখলাম সার সার বসে আছে সেদিন দেখা সেই কুকুরগুলো। আজ দেখলাম তাদের সেই রুদ্র মূর্তি নেই, তার বদলে কেমন যেন ধুঁকছে তারা। মনে হলো নেশা জাতীয় কিছু খাওয়ানো হয়েছে তাদের। একবার যেন মনে হলো কুকুরগুলোর চোখেও জল। অবশ্য আমার মনের ভুলও হতে পারে, কিন্তু কাপালিকের সামনে যা দেখলাম তা দেখেই তো আমার হাত পা ঠান্ডা হয়ে গেল।
দেখলাম সার সার 12টা মড়ার মাথা বসানো আছে কাপালিকের সামনে, আর তার পাশে বসানো আছে মস্ত একটা বিলাতি মদের বোতল। হঠাৎ দেখলাম মন্ত্র বলতে বলতে কাপালিক উঠে দাঁড়ালো। তারপর ছাগল ছানাটার বাঁধন খুলে তাকে হাঁড়ি কাঠে আটকে দিয়ে চিৎকার করে উঠল, মুহূর্তের মধ্যে ছাগলটার ধড় আর মুন্ড আলাদা হয়ে গেল। ফিনকি দিয়ে তাজা রক্ত ছিটকে পড়ল চারদিকে। কাপালিক সেই রক্ত একটা মাটির সরায় ধরে হোমকুণ্ডের পাশে রেখে দিল। খানিকটা রক্ত মেখে নিল সারা গায়ে। তারপর তাজা রক্ত দিয়ে কপালে আঁকল লম্বা তিলক। তারপর সে যা করল দেখে বমি পেয়ে গেল আমার। মাটির সরা থেকে তাজা রক্তের খানিকটা হোমকুণ্ডে আহুতি দেবার পর বাকি রক্তটুকু ঢক ঢক করে পান করে নিল জয় তারা হুঙ্কার দিতে দিতে। আমার সঙ্গে মোড়লের যে 4 ছেলে ছিল তাদের মধ্যে ছোটটা তো ওয়াক ওয়াক করে বমি করতে শুরু করে দিল। আমি তার মুখ চেপে ধরলাম, ইশারা করলাম সামলে নিতে। কাপালিকের অবশ্য তখন কোনো দিকে হুঁশ ছিল না। সে সারা শরীরে তাজা রক্ত মেখে পৈশাচিক হাসি হাসতে লাগলো। এতদিনে তোর অভিষ্ট সিদ্ধ হয়েছে মা। বহুদিন ধরে অপেক্ষা করিয়ে রেখেছি তোকে। আজ তোর সব চেষ্টা আমি মিটিয়ে দেব মা। আজ তোর কাছে করা প্রতিজ্ঞা আমি অক্ষরে অক্ষরে পালন করব। আজই তোর চরণে 12 নরবলি দিয়ে আমি প্রতিজ্ঞা পূর্ণ করব। আজ থেকে মহাশক্তির অধীশ্বর হব আমি। স্বর্গে মর্তে পাতালে কেউ আমার সমান শক্তি তোর থাকবে না। তুই এই দুনিয়ায় যেখানে যা কিছু ভালো সব আমার হাতে তুলে দিবি মা। আমার 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 হাতে। এই সব কথা বলতে বলতে কাপালিক সেই মদের বোতলখানাকে মন্ত্রপুত করে হাতে তুলে নিল। তারপর যে ঘটনা ঘটল তা নিজের চোখে না দেখলে জীবনেও বিশ্বাস করতে পারতাম না। কি দেখলেন ঠাকুরমশাই? দেখলাম মড়ার মাথাগুলোর মুখের গর্তে বোতল থেকে মদ ঢেলে দিচ্ছে কাপালিক, আর মড়ার মাথাগুলো চোঁ চোঁ করে পান করে নিচ্ছে সেই মদ। দেখতে দেখতে মড়ার মাথাগুলো জীবন্ত হয়ে উঠল। তাদের চোখের গর্তগুলোর মধ্যে ধক ধক করে আগুন জ্বলতে লাগলো। দাঁতের সারি বিকশিত করে অট্টহাসিতে ফেটে পড়ল তারা। কাপালিক তার হাতের ওপর মড়ার মাথাগুলোকে তুলে নিয়ে চিৎকার করে ডাকতে লাগলো, আয় আয় মা! তোর 64 যোগিনী ভূত প্রেত পিশাচ দল সবাইকে সঙ্গে নিয়ে নেচে নেচে আয়। আজ মহাভোজের আয়োজন করেছি মা তোদের জন্য। এইবার দেখলাম মড়ার মাথাগুলো শূন্যে নৃত্য শুরু করে দিল। সেই সঙ্গে সেই পিশাচ কাপালিকও উদ্দাম নৃত্য শুরু করে দিল অট্টহাস্য করতে করতে। তার জয় তারা চিৎকারে সারা বন কেঁপে কেঁপে উঠতে লাগলো। পাশে তাকিয়ে দেখি আমার সঙ্গী সেই মোড়লের ছেলেদের মুখ শুকিয়ে একেবারে এতটুকু হয়ে গেছে। আমি নিঃশব্দে তাদের কাঁধে হাত রেখে তাদের সাহস দেবার চেষ্টা করতে লাগলাম। জবার দিকে তাকিয়ে দেখি সে বেচারা ভয়ে একেবারে এতটুকু হয়ে গেছে, কিন্তু মোড়লের মেজ ছেলেটা ছিল খুব ডাকাবুকো। সে ফিস ফিস করে আমার কানে কানে বলল, ঠাকুরমশাই, তা কি করতে বলেন তাহলে? আমি ইশারায় তাকে অপেক্ষা করতে বলে
স্থির দৃষ্টিতে দেখে যেতে লাগলাম কাপালিকের কার্যকলাপ। মরার মাথাগুলোর সঙ্গে উদ্দাম নাচ নাচতে নাচতে কাপালিক নিজেও মদ পান করছিল ঢক ঢক করে। তারপর সে যে কাণ্ডটা করল তা দেখবার জন্যে আমরা কেউই তৈরি ছিলাম না। কাপালিক যজ্ঞকুণ্ডের সামনে রাখা বিরাট বড় কোষাকুষি থেকে এক আজলা জল হাতের তালুতে নিয়ে সার হয়ে বসে থাকা কুকুরগুলোর গায়ে ছিটিয়ে দিতে লাগলো, আর চিৎকার করে কি সব দুর্বোধ্য মন্ত্র পাঠ করে যেতে লাগলো। তারপর কি দেখলাম জানো? আমি আর কিশোরী দুজনেই সমস্বরে বলে উঠলাম, কি দেখলেন ঠাকুরমশাই? হ্যাঁ, কি দেখলেন ঠাকুরমশাই? দেখলাম কুকুরগুলোর চেহারার ভেতর থেকে এক একটা করে ছেলে বেরিয়ে আসছে। তারা সম্পূর্ণ নগ্ন, ঠান্ডায় অথবা ভয়ে ঠক ঠক করে কাঁপছে ছেলেগুলো। কুকুরের দেহ ত্যাগ করে ছেলেগুলো একটার পর একটা মানব শরীর ফিরে পাচ্ছে দেখে আমার সঙ্গীরা আবার ভীষণ অস্থির হয়ে উঠল। ছেলেগুলোর মধ্যে একজন ছিল মোড়লের মেজ ছেলের ছেলে। সে তো তার হাতের ধনুকখানা বাগিয়ে ধরে তীর ছুঁড়তে যায়। আমি আবার ইশারায় তাদেরকে থামতে বললাম। দেখলাম কাপালিক ছেলেগুলোকে হাঁড়ি কাঠের সামনে দাঁড় করিয়ে রেখে এবার গাধাটার দিকে এগিয়ে গেল। নতুন করে কোষাকুষি থেকে এক আঁচলা ভরে জল নিয়ে আবার বিড় বিড় করে নানা রকম দুর্বোধ্য মন্ত্র বলতে লাগলো, আর ছিটিয়ে দিতে লাগলো গাধাটার গায়ে। গাধাটা ধীরে ধীরে একজন সুস্থ সবল যুবা পুরুষের রূপ নিতে লাগলো। আমার ঠিক পিছনে দাঁড়িয়েছিল জবা। সে ফুঁপিয়ে কেঁদে উঠতেই আমি তার মুখে হাত চাপা দিয়ে ইশারা করলাম চুপ করতে। ফিস ফিস করে তার কানে কানে বললাম, আর একটু ধৈর্য ধরো। এবার কাপালিক সেই বিশাল খাড়াখানা হাতে তুলে নিয়ে গাধা থেকে মানুষের শরীর ফিরে পাওয়া ছেলেটার পাশে গিয়ে দাঁড়ালো। লোকটা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল, কারণ ছেলেগুলোর মতো তারও শরীরে কোনো আবরণ ছিল না। কাপালিক তার সামনে গিয়ে বলতে লাগলো, শোন, তোর পূর্বজন্মের অনেক পুণ্যের ফল যে মা তোকে আজ বলি হিসেবে গ্রহণ করছেন। মায়ের কাছে বলি হয়ে তুই এখন স্বর্গে চলে যাবি। নে, মায়ের নাম জপ কর। আজ তোকে দিয়েই আমি বলিযজ্ঞ শুরু করি তাহলে। জয় তারা। এই বলে কাপালিক লোকটাকে হিড়ি হিড়ি করে টানতে টানতে হাঁড়ি কাঠে নিয়ে গিয়ে তার মাথাটা আটকে দিল। চিৎকার করে কেঁদে উঠল জবা। আর তখনই আমি চোখের ইশারা করলাম মোড়লের মেজ ছেলেকে। আদেশ পাওয়া মাত্র তীক্ষ্ণ বিষ মাখানো তীর ছুটে গিয়ে সোজা কাপালিকের খোলা পিঠের মধ্যে ঢুকে গেল। আর্তনাদ করে উঠল কাপালিক। সঙ্গে সঙ্গে আবার একটা তীর ছুটে গেল কাপালিকের মাথা লক্ষ্য করে। এবার মাটির ওপর মুখ থুবড়ে পড়ে গেল কাপালিক। তখন আর ওদের পায় কে? গাছের আড়াল থেকে তীর বেগে বেরিয়ে এলো মোড়লের 4 ছেলে। তারা লাঠি, সুঁড়কি আর বল্লম নিয়ে একযোগে আক্রমণ করলো কাপালিককে। 2-1 কাপালিক চেষ্টা করলো মন্ত্র পড়ে ওদের সবাইকে কোনো পশু কিংবা পাখি করে দিতে, কিন্তু সেই সময় আর পেল না বেচারা। তার আগেই তীব্র সেঁকো বিষের প্রতিক্রিয়ায় তার সর্বশরীর নীল হয়ে যেতে শুরু করেছে। বিষের জ্বালায় ছটফট করতে করতে কাপালিক বলতে লাগলো, মায়ের পুজোটুকু শেষ করতে দিলি না আমায়। তোরা মহাপাপ করলি। সব অংশে ধ্বংস হবি তোরা। ধ্বংস, ধ্বংস, ধ্বংস।
বলতে বলতে সেই ভয়ঙ্কর কাপালিকের দানবের মতো শরীরটা ধীরে ধীরে নিশ্চল হয়ে গেল। মোড়লের 4 ছেলে মিলে তাকে চ্যাংদোলা করে ধরে ছুঁড়ে ফেলে দিল জ্বলন্ত হোম কুণ্ডের মধ্যে। আমি আনন্দে চিৎকার করে উঠলাম, জয় তারা, জয় মা তারা, জয় মা বিপদ তারিণী, ত্রিলোক তারিণী তারা, জয় মা। আমার দেখা দেখি অন্যরাও চিৎকার করে তারা মায়ের জয়ধ্বনি দিতে লাগলো। ভীষণ অমাবস্যার অন্ধকার রাতের আকাশে ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগলো সেই জয়ধ্বনি, জয় তারা, জয় তারা, জয় জয় তারা, জয় তারা, জয় জয় তারা, তারা মা কি জয়, জয় তারা। গল্প শেষ করে তারানাথ পাসিং শোয়ের প্যাকেট থেকে শেষ সিগারেটটা বার করে ধরিয়ে ধীরে সুস্থে টান দিতে লাগলো। কিশোরী বলল, শেষ হয়ে গেল নাকি গল্পটা? না, এখনো শেষ হয়নি। সেদিন সবাইকে নিয়ে গ্রামের দিকে যখন রওনা দিলাম আমরা, তখন ভোর প্রায় হয়। জবার বর মোড়লের ছেলেদের কাঁধের গামছা পরে লজ্জা নিবারণ করল। ছেলেগুলোকে সবাই মিলে কাঁধে করে তুলে নিয়ে চলতে লাগলাম গ্রামের দিকে। ওদের তখনও আতঙ্ক কাটেনি, ভয়ে তখনও কাঠের মতো শক্ত আর বোবা হয়ে আছে ওরা। প্রথম কথা বলে উঠল মোড়লের বড় ছেলে। বলল, ঠাকুরমশাই, বলো। আপনি কি জানেন ওই পুরো মন্দিরটা কার মন্দির? না, জানি না তো। কার মন্দির? অনেক বছর আগে ওখানে তারা মায়ের পাথরের মূর্তি ছিল। আমার ঠাকুর দাদার মুখে শুনেছি এই গোটা জঙ্গলটাই ছিল একটা বর্ধিষ্ণু গ্রাম। এক সন্ন্যাসীর অভিশাপে মড়ক লাগলো গায়ে। 7 দিনের মধ্যে পুরোটা শ্মশান হয়ে গেল। মায়ের কোষ্ঠী পাথরের মূর্তি চোরেরা তুলে নিয়ে গিয়ে বিদেশে বেচে দিল। সেই থেকে কেউ এই জঙ্গলের ধার পার মারায় না। তবে লোকে কি বলে জানেন? কি বলে? লোকে বলে এখনো নাকি ওই মন্দিরে মা থাকেন। যারা গভীর বনে কাঠ কাটতে আসে তারা নাকি কেউ মায়ের নূপুরের ধ্বনি শুনতে পেয়েছে। আমি শুধু বললাম, মা যে আজও ওখানে বিরাজ করেন তার জ্বলন্ত প্রমাণ তো আমি নিজেই। আমার চেয়ে আর কে বেশি জানবে সে কথা। জয় মা, জয় মা তারা, জয় মা। তাহলে আজকের গল্পের প্রশ্ন হলো, মোড়লের কোন ছেলে ডাকাবুকো ছিল? চটপট উত্তরটা তোমরা অবশ্যই জানো, কমেন্ট বক্সে লেখো এবং মেল করে দাও গল্পের জন্য @gmail.com এবং পরের গল্পে মানে আগামী গল্পেও একটি প্রশ্ন থাকবে এবং তারপরে রবিবারে রাত 9টায় ভেদুগুনিনের গল্পের শেষে যারা সঠিক উত্তর দিলেন তাদের নাম প্রকাশ হবে এবং তাদের মধ্যে কিছু জনের কাছে আমাদের গল্পের জন্য তরফ থেকে উপহার পৌঁছে যাবে। আর অবশ্যই যারা তোমরা উপহার পাচ্ছ বা যাদের তোমাদের নাম ঘোষণা হচ্ছে, তোমরা #IAM গল্পের জন্য বা #গল্পের জন্য লিখে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারো। খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরের গল্পে খুব শিগগিরই। ততক্ষণের জন্য টাটা।